লোটাস টেম্পল, কি সুন্দর। একটা সেলফি তুলি দেখি। কি দারুণ না? উফ, ইতিহাসের বইতে দেখা সেই লালকেল্লা, দারুণ দারুণ। মার তো কত দিনের ইচ্ছা কুতুব মিনার দেখার। একটা বরং ভিডিও কল করে মাকে দেখাই। দিল্লিতে বেড়াতে এসে ইন্ডিয়া গেট, লালকেল্লা, কুতুব মিনার, লোটাস টেম্পল এতগুলো জায়গা ঘুরলাম, কিন্তু মেহেরলির এই লৌহস্তম্ভ দেখে সত্যিই অবাক হলাম। প্রাচীন ভারতে তৈরি 8 মিটার উঁচু ও 6 টন ভরের এই লৌহস্তম্ভটিতে মোর্চের লেশ মাত্র নেই। কি অদ্ভুত, তাই না? মোর্চে কি তা তো তোমরা সকলেই জানো। লোহা বা লোহার তৈরি বস্তুকে আর্দ্র বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে তার উপর লালচে বাদামি রঙের ছিদ্রযুক্ত ভঙ্গুর একটা আস্তরণ পড়ে, যাকে মোর্চে বলে। বিশুদ্ধ লোহাতে কিন্তু মোর্চে পড়ে না। লোহাতে নানা ধরনের অশুদ্ধির উপস্থিতি, অসমসত্ব রাসায়নিক সংযুতি প্রভৃতি কারণে লোহায় মোর্চে পড়ে। এই মোর্চেগুলি লোহা থেকে আলগা হয়ে পড়ায় লোহার তৈরি বস্তুগুলির ক্ষয় হয় এবং তাদের স্থায়িত্ব ও দৃঢ়তা নষ্ট হয়ে যায়। এছাড়া ঘরবাড়ি, স্থাপত্যের মধ্যে থাকা লোহায় মোর্চে পড়লে তা আয়তনে বেড়ে যাওয়ার ফলে পার্শ্ববর্তী দেওয়াল ফাটিয়ে দেয়। শুধু তাই নয়, বিভিন্ন তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে সমুদ্রগামী জাহাজে বা জলের নিচের পাইপলাইনে দ্রুত মোর্চে ধরে। সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত অবস্থায় থাকে, ফলে জলে প্রচুর পরিমাণ ক্লোরাইড আয়ন বর্তমান। এই কারণে সমুদ্রের জলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। জাহাজের যে অংশ সমুদ্রের জলের সংস্পর্শে থাকে তা ফেরাস হাইড্রক্সাইডে পরিণত হয়। ফেরাস হাইড্রক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়। এই ফেরাস ক্লোরাইড জলে দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতিতে ফেরিক ক্লোরাইডে পরিণত হয়। এই ফেরিক ক্লোরাইড জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে মোর্চে উৎপন্ন করে। তাহলে তোমরা দেখলে তো, লোহার তৈরি নানা যন্ত্রপাতি, ঘরবাড়ির কাঠামো, জানলার গ্রিল, রেল লাইন, ব্রিজ প্রভৃতি মোর্চের মাধ্যমে নষ্ট হয়ে কতই না আর্থিক ক্ষতি হয়। 1967 সালে ওয়েস্ট ভার্জিনিয়ার সিলভার ব্রিজ ভেঙে পড়া বা 1983 সালে মিয়ানাস নদীর সেতুর ধস এর সবচেয়ে বড় উদাহরণ। মনে আছে ক্লাসের শুরুতেই আমরা দিল্লির লৌহস্তম্ভের কথা বলছিলাম? ভাবলেই অবাক লাগে না? চারিদিকে লোহার তৈরি জিনিসপত্রের এত ক্ষয় হতে দেখা গেলেও এই লৌহস্তম্ভে কিন্তু কোনো মোর্চে পড়েনি। জানা গেছে এটি লোহার বিশুদ্ধতম রূপ রট আয়রন দিয়ে তৈরি। তাছাড়াও ফসফরাসের উল্লেখযোগ্য উপস্থিতি এবং সালফার ও ম্যাগনেসিয়ামের অনুপস্থিতি এই স্তম্ভের দীর্ঘ সময় মোর্চে মুক্ত থাকার কারণ। এ তো গেল সেই প্রাচীন যুগের কথা। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে
লোহার তৈরি নানা জিনিসপত্রকে মূর্ছের হাত থেকে কিভাবে বাঁচানো হয়, চলো আজকের ক্লাসে আমরা সেই বিষয় জেনে নিই। লোহার তৈরি বস্তুর উপর আলকাতরা, তেল রং বা রেড লেড দ্বারা নির্মিত রং লাগিয়ে তাকে বায়ুমণ্ডলীয় অক্সিজেন, জলীয় বাষ্প থেকে দূরে রাখা হয়, ফলে লোহায় মরচে পড়ে না। লোহার জিনিসকে গাঢ় নাইট্রিক অ্যাসিডে ডোবালে তার উপর ফেরোসোফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে, যা বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পকে লোহার সংস্পর্শে আসতে বাধা দিয়ে মরচে নিবারণ করে। আবার লোহার তৈরি নানা সামগ্রীর উপর লোহার থেকে বেশি সক্রিয় ধাতু গলিত জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এছাড়াও মরচে নিবারণের জন্য লোহার উপর অনেক সময় টিনের প্রলেপও দেওয়া হয়। একে টিন প্লেটিং বলে। স্টেনলেস স্টিলের বাসনপত্র তো আমরা সকলেই ব্যবহার করে থাকি। খেয়াল করলে দেখবে এসব বাসনপত্র কিন্তু সহজে মরচে পড়ে না। লোহার সঙ্গে কার্বন, ক্রোমিয়াম প্রভৃতি মিশিয়ে লোহার এই বিশেষ সংকর ধাতু প্রস্তুত করা হয়। এছাড়াও তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিলে লোহায় মরচে পড়ে না। জাহাজের ইস্পাতের খোল, সমুদ্রের নিচের জল অথবা তেলবাহী লোহার পাইপকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য এদের সঙ্গে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেমন ম্যাগনেসিয়ামের পাত বা ব্লক যুক্ত করা হয়। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম পাতটি অ্যানোড, লোহার তৈরি বস্তুটি ক্যাথোড এবং সমুদ্রের জল তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। ম্যাগনেসিয়ামের তড়িৎ ধনাত্মকতা লোহার থেকে বেশি হওয়ায় এটি লোহার আগেই জারিত হয়ে যায়, ফলে লোহায় মরচে পড়া বাধাপ্রাপ্ত হয়। যেহেতু ম্যাগনেসিয়াম অ্যানোডের ক্ষয়ের বিনিময়ে লোহার ক্যাথোডটি সংরক্ষিত হয়, তাই একে উৎসর্গীকৃত অ্যানোড বলে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি হল ক্যাথোডীয় সংরক্ষণ। মাটির নিচের জল বা তেলবাহী লোহার পাইপকেও মরচের হাত থেকে রক্ষা করতে এই পদ্ধতির সাহায্য নেওয়া হয়। দৈনন্দিন জীবনে লোহার তৈরি নানা জিনিসের উপর মরচে পড়ার ঘটনা তো আমরা প্রায়ই দেখে থাকি, কিন্তু দেখলে তো সেই মরচে নিবারণেরও কত রকমের উপায় রয়েছে।